স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনের সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। আমাদের এই তরুণেরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। জাতিসংঘে বাংলায় দেয়া ভাষণে বিশ্ব দরবারে নতুন বাংলাদেশকে পরিচয় করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে চাইলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতা। আর এই বক্তব্যের মধ্য দিয়ে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠন ভিন্ন মাত্রা পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেই সাথে গতি পাবে বিনিয়োগ ও বাণিজ্য। তিনি দুনিয়ার মানুষকে জানালেন, বিশ্ব নেতাদেরকে জানালেন কি ধরনের স্ট্রাগল এবং কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে এবং এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সামনে কি ধরনের সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। আজকে বাংলাদেশের পাশে দাঁড়াবার জন্য বা বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবার জন্য যেভাবে বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন, সেটা অনেকটাই আমার বিশ্বাস যে এটা কাজে লাগবে। অভিবাসীদের জন্য প্রায় 1.5 কোটি অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছে। এই অভিবাসী সম্প্রদায়ের একটা সুন্দর জীবন ব্যবস্থাপনা, তাদের ওয়েজেস, এই বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রস্তুত না হওয়ায় আহতদের যথাযথ চিকিৎসা পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। নির্ভুল তালিকা তৈরিতে একাধিক স্তরে যাচাই বাছাইয়ের কারণে সময় লাগছে বলে জানিয়েছে দায়িত্বপ্রাপ্ত কমিটি। অনেকেই আমাদের সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাননি, অনেকেই ট্রমাটাইজড। যত প্রুফ পাচ্ছি সবকিছু কিন্তু আমাদের ডেটাবেজে আমরা সংরক্ষণ করছি শহীদ পরিবারের কাছ থেকে। আর এর একটা সবচেয়ে বড় উদ্দেশ্যই হচ্ছে যে বিচার নিশ্চিত করা এই শহীদদের। কিছু ভেরিফিকেশন আমরা করেছি যেগুলো এখনো ওনারা করেন নাই। ওনারা ডিসি অফিস থেকে আর কি যখন ভেরিফিকেশন ওনাদেরকে করা হবে তখন ওনারা ওগুলো এনলিস্টেড করবে। হসপিটালগুলোতে কারেন্টলি অ্যাডমিটেড আছে 300-350 মতো। আর বাইরের চিকিৎসার বিষয়টা আমরা 2 জনকে অলরেডি পাঠিয়েছি উন্নত চিকিৎসার জন্য বাইরে, এবং আরও বেশ কয়েকজন আন্ডার প্রসেস। এখন বাণিজ্যে নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গ। জাতিসংঘে বাংলায় দেয়া ভাষণে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শক্তিশালী অর্থনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের এই মুহূর্তের মূল লক্ষ্য বলে জানান তিনি। টেকসই সংস্কার ও অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের কাজ চলছে বলেও বিশ্ব নেতাদের অবহিত করেন প্রধান উপদেষ্টা। এছাড়া বিশ্ব দরবারে তুলে ধরলেন জুলাই বিপ্লবে বাংলাদেশের তরুণদের বীরত্বগাথা। নিউ ইয়র্ক থেকে মাহমুদ রাকিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। The Assembly will now hear an address by His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিশ্ব জাতিগোষ্ঠীর সভায় লাল সবুজের প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনূস সামাজিক উদ্যোক্তা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত। নোবেল বিজয়ী ইউনূস এবার সরকার প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে। সম্মেলনে যে প্যাক্ট ফর দ্য ফিউচার এন্ড ডিক্লারেশন অন ফিউচার জেনারেশন ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং বাংলাদেশে সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা মন্ত্রমুগ্ধের মতো শোনেন উপস্থিত বিশ্ব নেতারা। মাঝে মাঝেই করতালিতে মুখরিত হয় জাতিসংঘের সদর দফতর। শুরুতেই জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আত্মত্যাগের গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি বলেন, বাংলাদেশের মানুষ স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশকে মুক্তি দিয়েছে, যা বিশ্বের সকল মানুষের জন্য প্রেরণা। আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে, যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে। আমাদের এই তরুণেরা যে প্রজ্ঞা, সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে, সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে।
কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করবে তার সরকার। সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল, অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য। বর্তমান রাষ্ট্র সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন দেওয়া হবে বলে জানান ডক্টর ইউনূস। এক্ষেত্রে আন্তর্জাতিক সহায়তার প্রত্যাশা করেন তিনি। রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভীষ্ট। এইসব সংস্কার দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, আইনের শাসন, সমতা, সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে আত্মপ্রকাশের অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীরতর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি। উন্নয়নশীল দেশগুলোকে সঙ্গে নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিশ্ব নেতাদের সামনে সামাজিক ব্যবস্থা সহ ৩ শূন্যের পৃথিবী গড়ার ধারণা দেন বাংলাদেশের এই নোবেল বিজয়ী। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে কার্যকর করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে আমাদের প্রয়োজন প্রযুক্তির সহজলভ্যতা, সক্ষমতা বৃদ্ধি। সমগ্র বিশ্ব একসাথে ৩ শূন্যের লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে, যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি। প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ পাবে। ভাষণে ফিলিস্তিন যুদ্ধবিরতির আহ্বান জানান ডক্টর ইউনূস আর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা প্রত্যাশা করেন বাংলাদেশের সরকার প্রধান। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। গণ অভ্যুত্থানের সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অঙ্গীকার পূরণ করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। আমরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা, সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর। শান্তি, নিরাপত্তা, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে সাফল্য অর্জন করা সম্ভব নয়। 1971 সালে যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তা আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে পারেনি বলেই 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যা জাতিসংঘ অধিবেশনে বক্তব্যে তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চাইলেন বিশ্বের কাছে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। জাতিসংঘের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে জাতীয় থেকে আন্তর্জাতিক সবকিছুই উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সাথে তার বক্তব্যের মাধ্যমে পশ্চিমা বিশ্বে নতুন করে বাংলাদেশের জন্য পোশাক শিল্পের দ্বার উন্মুক্ত হবে বলেও মন্তব্য করেছেন ব্যবসায়ীরা। মাহমুদ রাকিবের আরও একটি প্রতিবেদন।
of the interim government of the People's Republic of Bangladesh. ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের সম্মেলন রুমে যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব নেতাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তখন কিছুক্ষণ পরপরই করতালিতে মুখর হয়ে উঠছিল হলরুম। ভাষণে একদিকে ছিল জাতীয় রাজনীতি অবক্ষয়ের কথা, অন্যদিকে ছিল অর্থনীতির দুরবস্থার চিত্র। তার কথায় উঠে এসেছে ছাত্র জনতার বীরত্বগাথা, গণ অভ্যুত্থানের কথা, নিঃসংকোচে তুলে ধরেছেন কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র। বিশ্ব মঞ্চে দেয়া ৩৬ মিনিটের কথামালায় ডক্টর ইউনূস দৃঢ় কণ্ঠে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদের পাশাপাশি বন্ধ চেয়েছেন চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বলেছেন পরিবেশ, রোহিঙ্গা সহ সামাজিক ব্যবসার কথাও। সব মিলিয়ে ডক্টর ইউনূসের ভাষণে জাতীয় থেকে আন্তর্জাতিক কোনো কিছুই বাদ যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। গত জুলাই এবং আগস্ট মাসে যে সমস্ত ঘটনা প্রবাহ সংঘটিত হয়েছে, তিনি সেটার একটা চিত্র এখানে উপস্থাপন করেছেন, যে কী ধরনের স্ট্রাগল এবং কতটা রক্ত এবং জীবন ত্যাগের বিনিময়ে বাংলাদেশে একটা পরিবর্তন সাধিত হয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন এই ভাষণে তাদের চাওয়া পাওয়ার সব চাহিদা পূরণ হয়েছে। বিশেষ করে এর মধ্য দিয়ে পশ্চিমা বিশ্বে নতুন করে বাংলাদেশের জন্য পোশাক শিল্পের দ্বার উন্মুক্ত হয় বলে প্রত্যাশা করছেন তারা। বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে বিশ্ব নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন, সেটা অনেকটাই আমার বিশ্বাস যে এটা কাজে লাগবে। এবং বিশ্ব নেতৃবৃন্দের যে আমরা যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম, প্রত্যেকেই তার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত রয়েছে বলে আমাদের কাছে মনে হয়। তার যে গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে, তার মাধ্যমে আমাদের যে প্রবলেমগুলো, আমাদের যে বর্তমান যে গার্মেন্টস সেক্টরে যে প্রবলেমগুলো আছে সে তুলে ধরবেন আমরা আশা করি, এবং এর সাথে সাথে আশা করি এগুলোর সলিউশন উনি আমাদের জন্য নিয়ে আসবেন। ডক্টর ইউনূসের ভাষণে গুরুত্ব পেয়েছে বিভিন্ন দেশে বসবাস করা ১.৫ কোটি বাংলাদেশি অভিবাসীদের চাওয়া পাওয়ার বিষয়টিও। তার ভাষণের পর দেশে দেশে বাংলাদেশি প্রবাসীদের সম্মান ও অবস্থান আরও পাকাপোক্ত হয় বলে মনে করছেন অভিবাসী বিশেষজ্ঞরা। প্রায় ১.৫ কোটি অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশে আছে। এই অভিবাসী সম্প্রদায়ের একটা সুন্দর জীবন ব্যবস্থাপনা, তাদের ওয়েজেস, এই বিষয়গুলোতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন, যেটি একটি ইউনিক হয়েছে আমি মনে করি। নিউ ইয়র্কে জাতিসংঘ সম্মেলনে মাত্র ৪ দিনের সরকারি সফরে ডক্টর ইউনূস মার্কিন প্রেসিডেন্ট সহ ৩৫ থেকে ৪০ জন বিশ্ব নেতার সাথে বৈঠক করেছেন, যা ইতিহাসে বিরল। ডক্টর ইউনূসের ভাষণের মধ্য দিয়ে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ শেষ হলো। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পর যে কোনো জাতিসংঘ সম্মেলনের চেয়ে এবারের এই সম্মেলন ছিল বাংলাদেশের জন্য অনেকটাই সম্মানের, ছিল অনেক কিছু অর্জনেরও এই সম্মেলন। এমনকি তারা বলছেন এবারের এই সম্মেলনে বিশ্ব নেতারা বাংলাদেশকে দেখেছে অনেকটা সমীহের চোখেও। এখন তারা বলছেন এবারের সম্মেলনে বিশ্ব নেতাদের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতিগুলো এখন বাংলাদেশ পুনর্গঠনে ইউনূস সরকার কতটা টেকসইভাবে কাজে লাগাতে পারে, এখন সেটাই দেখার বিষয়। মাহমুদ রাকিব, এখন জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। সরকারি ও বেসরকারিভাবে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও নিহতের খসড়া তালিকা প্রকাশ করা হলেও এখনও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি কেউই। এ কারণে যথাযথ চিকিৎসার অভাবে আহতদের অনেকেই পঙ্গু হবার শঙ্কা চিকিৎসকদের। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বলছে, স্বচ্ছতার জন্য কয়েক স্তরের যাচাই বাছাই শেষে তালিকা তৈরি করা হচ্ছে। সেই সাথে আহতদের বিনা খরচে চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। জুলাই গণ অভ্যুত্থানের ২ মাস পরও হাসপাতালে কাতরাচ্ছেন অসংখ্য ছাত্র জনতা। চিরতরে অঙ্গ হারিয়েছেন অনেকে, এখনও নিখোঁজ বহু মানুষ। তবে আহত, নিহত কিংবা নিখোঁজের এই সংখ্যা ঠিক কত? যদিও ইতোমধ্যে সরকারি বেসরকারিভাবে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বলছে মৃতের সংখ্যা ১৪২৪-এর আশেপাশে। অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা ৭০৮ জন। সরকারি বেসরকারি পরিসংখ্যানের এই তারতম্য কেন? পূর্ণাঙ্গ তালিকাই বা কবে প্রকাশ হবে? অনেকেই আমাদের সঙ্গে তথ্য দিয়ে সহযোগিতা করতে চাননি, অনেকেই ট্রমাটাইজড, ভয় পাচ্ছেন এখনও, এবং অনেকে এমনও বলছেন যে সে আমার নাম কেটে দেন। একজন টিমের মেম্বারকে আমার নারায়ণগঞ্জে পাঠাতে হয়েছে যে ওই ফ্যামিলির সঙ্গে দেখা করে তাদেরকে অ্যাসুরেন্স দিয়ে আসো যে
তাদের কিচ্ছু হবে না, যদি কিছু হয় তো আমাদের উপর দিয়ে হবে। হসপিটালে যে রোগীগুলো ভর্তি ছিলেন তাদের যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখন অনেক ইনফরমেশন গ্যাপ আছে। অনেকের জাস্ট নাম দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া নেই, ঠিকানা দেওয়া নেই। এই যেগুলো ইনকমপ্লিট ডাটা, এই ইনকমপ্লিট ডাটা নিয়ে কাজ করাটা একটু ঝামেলা হয়ে যাচ্ছে। কিছু ভেরিফিকেশন আমরা করেছি যেগুলো এখনও ওনারা করেন নাই। আমরা হয়তো বা আমাদের স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে পাঠিয়ে জিজ্ঞেস করে কাগজপত্র ভেরিফাই করেছি, বাট ওনারা ডিসি অফিস থেকে আর কি যখন ভেরিফিকেশন ওনাদেরকে করা হবে তখন ওনারা ওগুলো এনলিস্টেড করবে। স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা বলছেন, শুধু পরিসংখ্যান নয়, এটিকে গণ অভ্যুত্থানের দলিল হিসাবে তৈরি করা হচ্ছে। তাতে চলছে কয়েক স্তরের যাচাই বাছাই। আহত এবং শহীদদের মানে সাহায্য পৌঁছানো, এটাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য না। এটা কিন্তু একটা জেনোসাইডাল ডকুমেন্ট হতে যাচ্ছে। আমরা যত প্রুফ পাচ্ছি সব কিছু কিন্তু আমাদের ডেটাবেজে আমরা সংরক্ষণ করছি শহীদ পরিবারের কাছ থেকে। আর এর একটা সবচেয়ে বড় উদ্দেশ্যই হচ্ছে যে বিচার নিশ্চিত করা এই শহীদদের। রুট লেভেল থেকে যারা ফোন দিয়েছেন, যারা যোগাযোগ করেছেন, তাদের এনলিস্টের কাজটা আমি করেছি প্রথম দিক থেকে আর কি, এখনও আমি করছি ওটা। এর পাশাপাশি আমরা যেটা করি, আমরা হচ্ছে আপনার এরিয়া ভিত্তিক, আমরা ঢাকার ভিতরে আমাদের যে হসপিটালগুলো আছে ওগুলো ভিজিটের জন্য টিম করে আমরা ভাগ করে নেই। চিকিৎসকরা মনে করছেন, আহতদের দ্রুত চিহ্নিত করে চিকিৎসা নিশ্চিত করা গেলে পঙ্গুত্ব কিংবা নিহতর হার কমানো যেত। চিকিৎসাটা তাৎক্ষণিক দিতে পারতাম, হয়তো বা পা সেভ হইলেও হইতে পারে, বাট আপনি যখন রেখে দিবেন, চিকিৎসা পাচ্ছে না, যে না আমার এই হাসপাতালে চিকিৎসা হবে না, আপনি অন্য হাসপাতালে নিয়ে যান, এই যে একটা টাইম লস, সিস্টেম লস হচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা ইনফেকশনটা ছড়ায় যায়, পেশেন্টের ক্ষতিটা আলটিমেটলি বেশিই হয়। পরিসংখ্যান বলছে, সারা দেশে আহতের সংখ্যা 22 থেকে 25,000, যার মধ্যে শুধু ঢাকার হাসপাতালে এখনও কাতরাচ্ছেন 350 রোগী। ইতোমধ্যে গুরুতর 2 জনকে পাঠানো হয়েছে বিদেশে। বাকিদের বিনামূল্যে চিকিৎসা নিশ্চিত করেছে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি। ঢাকা মেডিকেলে বর্তমানে আন্দোলনে আহত 42 জন পেশেন্ট এখনো ভর্তি আছেন, আর আইসিইউতে ক্রিটিক্যাল পেশেন্ট আছেন 4 জন। আর আগস্ট মাসের মাঝামাঝি থেকে এই পেশেন্টদের চিকিৎসা সেবা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। এখন ঢাকার ভিতরে যে হসপিটালগুলো আছে, হসপিটালগুলোতে কারেন্টলি অ্যাডমিটেড আছে 300-350 মতো। আর বাইরের চিকিৎসার বিষয়টা আমরা 2 জনকে অলরেডি পাঠিয়েছি উন্নত চিকিৎসার জন্য বাইরে, এবং আরও বেশ কয়েকজন আন্ডার প্রসেস। খুব শিগগিরই নিখোঁজের তালিকা প্রকাশ করার কথা জানান স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। নোয়াখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় আশ্রয় কেন্দ্রের পাশাপাশি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ঠাঁই নেয় 20 লাখেরও বেশি মানুষ। বন্যায় বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হলেও এখনও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। এই কারণে এসব প্রতিষ্ঠানে ক্লাস চালু করাও সম্ভব হয়নি। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শিক্ষার্থীরাও। নাসিম শুভর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শ্রেণীকক্ষের যেখানে শিক্ষার্থীদের পাঠদানের কথা, সেখানে এখন ঠাঁই হয়েছে গবাদি পশুর। নোয়াখালীতে সাম্প্রতিক বন্যার ভয়াল থাবায় ঘরবাড়ি ছেড়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছিল অন্তত 20 লাখ মানুষ। বন্যা শেষ হলেও জেলার 8টি উপজেলার বেশিরভাগ এলাকা থেকে এখনো বন্যার পানি না নামায় এমন অবস্থা। বন্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ আসবাবপত্র, চেয়ার টেবিল, স্যানিটারি সরঞ্জাম, ইলেকট্রিক্যাল সরঞ্জাম, ফ্লোর, মোজাইক, কাঠের দরজা জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সরে গেছে ভবন সংলগ্ন মাটি, ধসে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর। ছোট বড় 10-15 জোড়া টেবিল নষ্ট হয়েছে, আবার কিছু ফ্যান নষ্ট হয়েছে, তারপর আমাদের ফ্লোর যে মেজেটা আবার নষ্ট হয়ে গেছে। পড়াশোনার মতো আসলে পরিবেশে নেয়। কিছু শিক্ষার্থী দেখা গেছে আশ্রয় কেন্দ্রে উঠে গেছে, আবার কিছু শিক্ষার্থী দূরবর্তী আত্মীয় স্বজনদের বাড়িতে এরকম উঠে গেছে। হাঁটু পরিমাণ পানি স্কুলের সামনে আছে, রাস্তাঘাটে এর চেয়ে বেশি আছে, আবার শিশুদের যে প্রত্যেকের বাড়ির সামনে এর চেয়ে আরও অনেক বেশি পানি আছে, যার কারণে ছাত্রছাত্রীরা স্কুলে আসতে পারছে না। বন্যা পরবর্তী সময় কিছু শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম সীমিত পরিসরে চালু করা হলেও এখনও বন্ধ রয়েছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষকরা প্রতিষ্ঠানে এলেও শ্রেণীকক্ষ পাঠদানের উপযোগী না হওয়ায় আসতে পারছেন না শিক্ষার্থীরা। বাড়িঘর থেকে শুরু করে বিদ্যালয় পর্যন্ত তাদের যাতায়াতের পথগুলো পানিবন্দী, যার কারণে তারা বিদ্যালয় নাই। আমরা যদিও বিদ্যালয়ে আসতেছি, আমাদের দায়িত্ব পালন করতেছি, কিন্তু বিদ্যালয়টা ফাঁকা। কোনো বাড়িতে 2 ফুট পানি, কোনো বাড়িতে 1 ফিট পানি, কারো ঘরে পানি, এমন তো অবস্থা শিশুরা স্কুলে আসতে পারে না। আমরা কিন্তু শিক্ষকরা আসছি, রেগুলার আসি
সেটা অফিসকে দেখাশোনা করছি। সরকারিভাবে যদি সাহায্য বা সমাধানের চেষ্টা না করা হয় তাহলে শিশুদের জন্য আমরা শিশুবান্ধব পরিবেশ তৈরি করতে আমাদের হিমশিম খেতে হবে। দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায়ও পড়েছে প্রভাব। সময় মতো সিলেবাস শেষ করা নিয়েও দুশ্চিন্তায় অভিভাবকরা। হাঁটুর প্রমাণ পানি, এ কারণে আমাদের ছেলে সন্তান বাড়িতেও ঘোরাফিরা করতেছে, কোনো পড়ালেখায় তাদের কোনো মন বসে না, স্কুলেও আসতে পারতেছে না, পড়ার টেবিলেও বসে না। এই বন্যার কারণে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 1.5 মাসের মতো আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বদ্ধ। এরা এদের মানে শিক্ষা কার্যক্রম থেকে এরা দূরে বা বিমুখ, এরা আসলে বাড়িতে পড়বে পরিবেশও নেই। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বলছেন, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুতই সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে। জরুরিতে এটা সংস্কার করা প্রয়োজন। আমরা প্রাথমিক অ্যাসেসমেন্ট সহ বরাদ্দ চেয়ে আমরা করেছি, তালিকা প্রেরণ করেছি। এটা বরাদ্দ পাওয়া গেলে আমরা এটা দ্রুতই কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নোয়াখালীর 8টি উপজেলার 766টি প্রাথমিক বিদ্যালয় সহ 1329টি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো, আসবাবপত্র, বই পুস্তক সহ অন্যান্য জিনিস ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো সংস্কারে প্রাথমিকভাবে প্রয়োজন হবে প্রায় 46 কোটি টাকা। নাসিম শুভ, এখন নোয়াখালী। কুমিল্লায় বেড়েছে ডেঙ্গুর উপদ্রব, একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আক্রান্তের সংখ্যা। এই বিষয়ে বিস্তারিত জানাতে নগরী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন মশক নিধন কার্যক্রম নিয়ে সিটি কর্পোরেশন কি বলছে, আর এই ডেঙ্গু চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ কতটুকু প্রস্তুত রয়েছে? উজ্জ্বল, কুমিল্লায় মশাবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ছে, যেহেতু মশার উপদ্রব বাড়ছে। কুমিল্লা, আমি দক্ষিণ চর্তা এলাকায় আছি, এখানে কুমিল্লা সরকারি কলেজের ছাত্রীনিবাস, কিন্তু ঠিক তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঝোপ জঙ্গল, যেখানে মশা বিস্তার করে সেরকম মশার উপদ্রব তৈরি হওয়ার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরকমভাবে কুমিল্লা সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকাতে, আবাসিক এলাকাগুলোতে অপরিচ্ছন্নতার কারণে কিন্তু মশার উপদ্রব বাড়ার সুযোগ রয়েছে এবং এর ফলে মশায় মানুষজন বেশ অতিষ্ঠ। দিনের বেলায় মানুষজন মশার কামড়ে কিন্তু বেশ অতিষ্ঠ। তারা অভিযোগ করছেন যে সিটি কর্পোরেশন যথাযথভাবে বিভিন্ন এলাকা ভিত্তিক যেই অভিযান মশা নিধনে এবং মশার ওষুধ ছিটানো, ফগার মেশিন ব্যবহার করা, সেগুলোতে আসলে যথার্থ ভূমিকা না রাখার কারণেই মূলত এই ধরনের সমস্যাগুলো বাড়ছে। এবং সিটি কর্পোরেশনে আসলে মশা নিধনের জন্য যেসব পর্যাপ্ত মেশিনারিজের অভাব রয়েছে, ফগার মেশিনের সংখ্যাও খুবই অপ্রতুল এবং ওষুধ ছিটানোর প্রবণতাও কিন্তু খুবই কম, যার ফলে মশার উপদ্রব বাড়ছে এবং মশাবাহিত রোগ বাড়ছে। সিভিল সার্জন কার্যালয়ে যোগাযোগ করে আমরা জানতে পেরেছি যে মশার এই সময়টাতে ডেঙ্গুর প্রাদুর্ভাব, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং সে থেকে মানুষকে সচেতন করছেন তারা, যেন মানুষজন নিজেরাও সচেতন হয়, টবে কিংবা বাসায় যেন পানি জমাটবদ্ধ না থাকে, যেন মশা বংশ বিস্তার করতে না পারে। আর যেহেতু ডেঙ্গু একটি মানুষের যাতায়াতের মাধ্যমে মানুষের এই মশার এটা বিস্তার ঘটে, মানুষ ঢাকা থেকে আক্রান্ত রোগী যখন কুমিল্লায় আসে এবং সেখান থেকেই কিন্তু আবার যখন মানুষজনের মধ্যে এটার বিস্তার ঘটে, তাই সে ব্যাপারেও সতর্কতার জন্য তারা সবাইকে আহ্বান জানিয়েছেন। এই ব্যাপারে কুমিল্লা মেডিকেল কলেজ এবং জেনারেল হসপিটালের সবাই কিন্তু চিকিৎসকরা কিন্তু ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। তবে সিটি কর্পোরেশন থেকে যে ভূমিকা থাকার কথা মশা নিধনের জন্য, সেই ভূমিকাটা কিন্তু যথার্থ নয় এবং যার ফলে মশার প্রাদুর্ভাব, মশার উপদ্রব বাড়ছে এবং মানুষজন মশার কারণে বেশ অতিষ্ঠ এবং মশা নিধনের যথার্থ ভূমিকা প্রয়োজন বলে মনে করছে কুমিল্লা নগরবাসী। উজ্জ্বল। কুমিল্লা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। জামালপুরের মাদারগঞ্জের যমুনা নদীর 3 কিলোমিটার এলাকায় শুরু হয়েছে তীব্র ভাঙন। ইতিমধ্যে বিলীন হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ির পাশাপাশি ফসলের জমিও। এমন অবস্থায় শেষ সম্বল বাঁচাতে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদীপাড়ের মানুষের। জুয়েল রানার প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জামালপুরের পাকরুল গ্রামের বাসিন্দা সুফিয়া বেগম যমুনা নদীর ভাঙনে হারিয়েছেন ভিটেমাটি। নদীতে বিলীন হয়েছে সাজানো গোছানো সংসার, শেষ সম্বল নিয়ে আশ্রয় নিয়েছেন নদীর পাড়ে। সব হারিয়ে অন্যের জমিতে পরিবার নিয়ে কোনোভাবে দিন কাটছে তার। 1.5 মাসে ধরেন 3বার বাড়ি ভাঙছি, ওই দিক ভাঙ্গি আবার সরিয়া নদী ধরে দেখে আবার সরিয়া এই দিক আসি। কোনো কুড়াডেরা তুলে আসি, এখন খাইবার দাইবার নাই, এখন
কোনো কাজ কাম নাই, নদী ধরে নদীর কাছারে কাছারে হয়েছি, জায়গা জমিন নাই, কিছুই নাই আঙ্গেরে। শুধু সুফিয়া বেগমই নয়, বাড়িঘর হারিয়ে নিঃস্ব নদী তীরবর্তী 5টি গ্রামের কয়েকশো পরিবার। একই সঙ্গে নদীর বুকে বিলীন হয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমিসহ সবকিছু। এমনকি ভেসে গেছে সরকারি আশ্রয় প্রকল্পের ঘরও। নদী ভাঙা মানুষগুলোর হৃদয়ে বাজছে বিষাদের সুর। স্থানীয়রা বলেন, নদী ভাঙন শুরু হলে কিছু জিও ব্যাগ ফেলা হয়, যদিও তাতে নদী ভাঙন রোধ করা যায় না। তাই স্থায়ীভাবে নদী শাসনের দাবি জানান তারা। ছেলেবেলে তো সব তো এখন তো দেশান্তরী, কি খায় কি সমাচার কিছু ঠিক নেই। আর দিন খুব কষ্ট নিতেছি আল্লাহ, এই অবস্থা আমরা চলবার নাকছি। যমুনা নদীতে আঙ্গের পা ছাড়তেছে না, মানুষের জায়গাত খোসা থাকি, জমা জমিন কিছুই নাই, খাওয়ার মতো জিনিস নাই। এই জন্য ভাই আমরা একটা স্থায়ী বাদ চাই, এবং কি এর সাইডে আর একটা স্কুল বা বিদ্যালয় হলে আমাদের খুব ভালো হতো। পানি উন্নয়ন বোর্ড বলছে, যমুনা নদী ভাঙন রোধে একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ভাঙন কবলিত এলাকায় জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে বলেও জানান পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়নের জন্য একটি প্রকল্প দাখিল করেছি, যেটা পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন রয়েছে। নদীটির সংরক্ষণ কাজ বাস্তবায়িত হলে এলাকার নদী ভাঙন অনেকটাই লাঘব হবে এবং ওই এলাকার মানুষের জীবনযাত্রা এবং আর্থসামাজিক উন্নয়ন সাধিত হবে বলে আমরা মনে করি। বন্যার পানি নামার সাথে সাথে যমুনা, ব্রহ্মপুত্র, দশানী, জিঞ্জিরাম ও আলাই নদীর তীরবর্তী জনপদে শুরু হয় ভাঙন। এই অবস্থায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি ভাঙন আতঙ্কে থাকা এলাকাবাসীর। এখন জামালপুর। পঞ্চগড়ের করতোয়া মহানন্দায় বেড়েছে পানি বাড়ায় ব্যাহত হচ্ছে পাথর শ্রমিকদের কাজ, এতে বিপাকে পড়েছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে করতোয়ার তীরবর্তী এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী লুৎফুর রহমান। লুৎফর, জানাবেন কবে নাগাদ এই পানি কমতে পারে? পানি উন্নয়ন বোর্ড কি বলছে? হাফিজ, আশ্বিনের গত বিরামহীন টানা 3 দিন ধরে যে বর্ষণ চলছে, এই বর্ষণের কারণে কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়ের যে সকল নদী রয়েছে, করতোয়া, মহানন্দা, চাওয়াই যে সকল নদী রয়েছে, সেখানে কিন্তু ক্রমাগতভাবে পানি কিন্তু বেড়েই চলেছে। একদিকে বিরামহীন বর্ষণ, অন্যদিকে এই নদীগুলোর উৎপত্তি স্থল ভারতের উজান থেকে আসা পানিতেই কিন্তু এই নদীগুলো ভরাট হয়ে গেছে এবং আমরা দেখছি যে পানি কিন্তু ক্রমাগত বাড়ছে। তার পাশাপাশি বলে রাখি, পঞ্চগড় কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুর একটি জেলা। এই কারণে এখানে বন্যার যে প্রবণতা সেটি কিন্তু অনেক কম, তবে নদীর যে পানি বৃদ্ধি সেটি কিন্তু বেড়ে চলেছে এবং আমরা এখন পর্যন্ত যে তথ্য আমাদের কাছে রয়েছে তা হলো যে পানি কিন্তু বিপদ সীমার অনেক নিচেই রয়েছে। তবে এই বৃষ্টিপাত এবং যে নদীর পানি বেড়ে যাওয়াতে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা। আর এদের মধ্যে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা হলেন নদীর বালু এবং পাথর শ্রমিক। আপনি জানেন যে নদী পঞ্চগড়ের করতোয়া এবং মহানন্দা সহ নদীগুলোতে কিন্তু পঞ্চগড়ের বেশিরভাগ খেটে খাওয়া মানুষ, প্রায় 20 থেকে 30 হাজার শ্রমিক রয়েছে, যারা বালু এবং পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন। এই নদীর পানি বাড়াতে কিন্তু তারা নদীর মধ্যে নামতে পারছেন না, সেই সাথে তারা কিন্তু মানবেতর জীবন যাপন করছেন এবং এই শ্রেণীর মানুষরা মূলত দৈনিক আয় নির্ভর মানুষ, তারা দিন আনেন দিন খান, এই শ্রেণীর মানুষ। তো তারা কিন্তু বিপাকে পড়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলেছেন যে এখন পর্যন্ত আসলে নদীর পানি যে অবস্থায় রয়েছে তা কিন্তু কোনো শঙ্কার কারণ নেই। এর পাশাপাশি বলে রাখি, গত 3 দিনে মধ্যে গত 24 ঘন্টায় পঞ্চগড়ে 183 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজকের পর থেকেই কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ার একটি পূর্বাভাস তারা আমাদেরকে দিয়েছেন। তো হাফিজ, এই ছিল পঞ্চগড়ের সার্বিক পরিস্থিতি। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন সহকর্মী লুৎফুর রহমান। দেখছেন এখন বাণিজ্য। সপ্তাহের ব্যবধানে পাটের দাম বেড়েছে মন প্রতি 400 থেকে 500 টাকা। ঝিনাইদহের বাজারে প্রতিমন পাট বিক্রি হচ্ছে 3300 থেকে 3500 টাকায়। এ নিয়ে শৈলকুপা নতুন বাজার পাইকারি পাটের হাট থেকে আরো জানিয়েছেন সহকর্মী আব্দুর রহমান মিল্টন। এই মুহূর্তে আমরা আছি ঝিনাইদহের শৈলকুপার সবচেয়ে বড় যে পাইকার পাটের হাট, সেই পাটের হাটে আমরা এখানে এসে দেখেছি যে গত 1 মাস ধরে কৃষকরা যেই পাট
2500 থেকে 2800 টাকা মন দরে বিক্রি করেছে, সেই পাটের দাম এখন বৃদ্ধি পেয়েছে 3300 থেকে 3400 টাকা বা 3500 টাকা মন দরেও বিক্রি হচ্ছে। কৃষকেরা বলছেন যে পাটের এই দাম বৃদ্ধি পাওয়ায় তাদের উৎপাদন খরচ উঠবে। পাইকার ব্যবসায়ীরা বলছেন যে বাজারে পাটের সরবরাহ কিন্তু কিছুটা কমেছে। এই যে পলিথিন যে নিষিদ্ধের ঘোষণা আসছে, সেই ঘোষণার কারণেও কিন্তু বেসরকারি মিল মালিকরা অনেকটাই আশান্বিত হয়েছে। তারা আগ্রহ দেখাচ্ছে পাট ক্রয়ে, ফলে পাটের বাজার আরও বৃদ্ধি পাবে বলে কৃষকরা, পাইকার ব্যবসায়ীরা জানিয়েছেন। ঝিনাইদহের এই শৈলকুপার নতুন বাজারে প্রতি সপ্তাহে যে পাট বিক্রি হয় এবং পাটের দাম মন প্রতি 400 থেকে 500 টাকা বৃদ্ধি পেয়েছে, হিসাব নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। হারিকেন হেলেনের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 43 জন। এরই মধ্যে শুধু জর্জিয়ায় নিহত হয়েছেন 15 জন। ফ্লোরিডা ও জর্জিয়ার পর শুক্রবার নর্থ ও সাউথ ক্যারোলাইনা এবং টেনেসিতে আঘাত হানে ক্যাটাগরি 2 মাত্রার গ্রীষ্মমণ্ডলীয় ঝড়টি। বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন পার করছেন অন্তত 40 লাখ বাসিন্দা। এদিকে ফ্লোরিডার বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় শুরু হয়েছে দুর্যোগ পরবর্তী সংস্কার কার্যক্রম। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। জীবনের শেষ সঞ্চয় দিয়ে ফ্লোরিডার স্টাইনহাচি শহরে বাড়ি করেছিলেন সেইলর দম্পতি। সমুদ্রের কাছাকাছি সংসার পাতার সেই স্বপ্ন ভেসে গেছে প্রলয়ঙ্করী ঝড় হেলেনের তাণ্ডবে। বন্যায় ভেসে যাওয়া বাড়িটির মালিক টেড সেইলর বলেন, জীবদ্দশায় এমন দুর্যোগ দেখেনি ফ্লোরিডাবাসী। It's the worst ever. My grandmother lived right there, and she said the worst storm that come here was in 35. Water never come over her house. বৃহস্পতিবার হেলেনের তাণ্ডবে ফ্লোরিডার সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহরগুলোর মধ্যে স্টাইনহাচি অন্যতম। মার্কিন আবহাওয়া দপ্তর বলছে, ফ্লোরিডা উপকূলে হারিকেন আছড়ে পড়ার সময় জলোচ্ছ্বাসের উচ্চতা ছিল 8 থেকে 10 ফুট। অস্থায়ী বহু বাড়িঘর ঝড়ের তোড়ে উড়ে যেতে দেখেছেন বাসিন্দারা। ফ্লোরিডা থেকে ক্রমশ উত্তরে সরে যেতে থাকে হারিকেন হেলেন। শুক্রবার স্থানীয় সময় বেলা 11টায় জর্জিয়ায় আঘাত হানার আগে শক্তি হারালেও 6 ঘন্টা ধরে তাণ্ডব চালায় ক্যাটাগরি 2 মাত্রার ঝড়টি। এরপর টেনেসির দিকে অগ্রসর হয় ঘন্টায় 97 কিলোমিটার বেগে। পানির স্রোতে বাঁধ ভেঙে পড়তে পারে এমন আশঙ্কায় পূর্বাঞ্চলীয় নিউপোর্ট শহরের ডাউনটাউন থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ঝড়ের তাণ্ডবে গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় টেনেসি, নর্থ ও সাউথ ক্যারোলাইনা, জর্জিয়া এবং ফ্লোরিডায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে 3 লাখেরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া নর্থ ক্যারোলাইনার মাউন্টেইন আইল্যান্ড লেক এলাকায় জারি করা হয়েছে আকস্মিক বন্যা সতর্কতা। বাঁধ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে ডিউক এনার্জি প্ল্যান্ট কর্তৃপক্ষ। এতে করে যে কোনো সময় লোকালয়ে পানি ঢুকতে পারে এমন আশঙ্কায় আইল্যান্ড লেক থেকে সরে যেতে শুরু করেছেন বাসিন্দারা। তবে শুক্রবার বিকেলের পর থেকে হেলেনের শক্তি কমতে শুরু করেছে বলে আশ্বস্ত করেছে ন্যাশনাল হারিকেন সেন্টার। টেনেসিতে আঘাত হানার পর ঝড়টির গতিবেগ ঘন্টায় 35 কিলোমিটারে নেমে আসায় ক্ষয়ক্ষতি কমতে পারে বলে ধারণা করছেন তারা। এদিকে হেলেনের প্রভাব কাটতে শুরু করায় উদ্ধার অভিযান জোরদার করেছে ফ্লোরিডার স্থানীয় প্রশাসন। টাম্পা শহরের জরুরি সেবা বিভাগের প্রধান এক্স বার্তায় দাবি করেছেন, বন্যায় সড়কপথ ডুবে গেলেও হেলিকপ্টারে করে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে মার্কিন নৌ ও সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত টাম্পা থেকে 78 জন ও পাসকো কাউন্টি থেকে 65 জন বন্যার্তকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে কাউন্টি শেরিফের কার্যালয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। যুদ্ধ বিধ্বস্ত দেশে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায় সেই দেশের শিল্প ও সংস্কৃতি। গান, কবিতা কিংবা ছবির মাধ্যমে ফুটে ওঠে প্রতিবাদের ভাষা। তেমন একজন ইউক্রেনীয় শিল্পী রুশ আগ্রাসনের চিত্র ফুটিয়ে তুলেছেন তার দেয়াল চিত্রের মাধ্যমে। তার আশা অচিরেই শেষ হবে যুদ্ধ। আরও জানাচ্ছেন ইসরাত মুক্তি। ভলোদিমির মানজোস পরিবারের সদস্যরা তাকে ডাকেন ওয়াউন নামে। পেশায় চিত্রশিল্পী এই ব্যক্তির জন্ম ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরে, যা এখন একটি যুদ্ধবিধ্বস্ত নগরী। জার্মানি, কানাডা, ফ্রান্স, পোল্যান্ড, যুক্তরাষ্ট্র সহ আরও অনেক দেশে দেয়ালচিত্র এঁকে বেশ খ্যাতি কুড়িয়েছেন মানজোস। শুধু তাই নয়, ওসাকা আন্তর্জাতিক বিমানবন্দরের একটি দোকানের জন্য তৈরি করেছেন আর্ট ইনস্টলেশন। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হলে নিরাপদ আশ্রয়ে হারিয়ে ফেলেন মানজোস।
ঠাঁই হয় রাস্তার পাশে। সে সময় জীবনের আশা হারিয়ে ফেলেছিলেন এই শিল্পী। ভাবতেন যুদ্ধ বিধ্বস্ত দেশে শিল্পী হওয়াটাই বৃথা। কিন্তু পরে নিজের চিন্তার সাথে নিজেই যুদ্ধ করলেন। বুঝতে পারলেন যে কোনো পরিস্থিতিতে শিল্প ও সংস্কৃতির গুরুত্ব বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান দেশটির নাগরিকরা, বিশেষ করে যুদ্ধের সময়। পরবর্তীতে এই ভাবনাকেই কাজে লাগান মানজোস। শিল্পকর্মকে তিনি রূপান্তর করলেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে। বিশ্বের বিভিন্ন দেশে দেয়ালচিত্র এঁকে খ্যাতি পাওয়া মানজোস কিয়েভের দেয়াল রাঙাতে শুরু করলেন। Якийсь терапевтичний ефект не тільки для автора, а й для глядача. Бо війна там щодня в новинах скрізь. Від цих новин нема куди заховатися. কিয়েভ শহরের কেন্দ্রে ইউক্রেনীয় গার সামরিক গোয়েন্দা সংস্থার প্রতীক প্যাঁচার বিশাল এক দেয়ালচিত্র এঁকেছেন মানজোস। গারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেই 2 সপ্তাহের বেশি সময় অক্লান্ত পরিশ্রম করে এই মুরালটি এঁকেছেন তিনি। মানজোস স্বপ্ন দেখেন ইউক্রেনীয় জনগণের এই অগ্নি পরীক্ষা খুব তাড়াতাড়ি শেষ হবে, আর তখন তিনি প্রতিবাদ নয় বরং কাজ করবেন বিজয় ও শান্তি নিয়ে। ইসরাত মুক্তি, এখন বিশ্ব। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekontv।